রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 10টার সংবাদে সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বাংলাদেশে 4 ধাপে বিতরণ করা হবে কোভিড-19 টিকা। এরই মধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট জাতীয় কমিটি। দেশের মোট জনসংখ্যার অন্তত 80% মানুষকে দেওয়া হবে টিকা। বাকি 20%-এর হার্ড ইমিউনিটির কারণে টিকা দেওয়ার প্রয়োজন পড়বে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়াও অনলাইনে টিকা নেওয়ার জন্য আবেদন করার প্রক্রিয়াও শুরু করেছে A2I। কোভিড-19 ভ্যাকসিনের আদ্যপ্রান্ত জানাচ্ছেন রিশাদ হাসান। বিশ্বব্যাপী কোভিড-19 বয়স এখন 1 বছর। এরই মধ্যে বিশ্ব প্রবেশ করেছে করোনার ভ্যাকসিন যুগে। এই লক্ষ্যে টিকা প্রাপ্তি ও বিতরণের কার্যক্রম হাতে নিয়েছে বাংলাদেশও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সংশ্লিষ্টদের অ্যালায়েন্স নিয়ে গঠিত কোভ্যাক্সের সাথে চুক্তি অনুসারে বাংলাদেশ 2021 সালের মধ্যে কোভিড-19 টিকা পাবে 6 কোটি ডোজ। এছাড়াও সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি অনুসারে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা পাবে আরও 3 কোটি ডোজ। এছাড়াও আরও টিকা পেতে কূটনৈতিক তৎপরতা চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মডেল অনুযায়ী দেশের অন্তত 80% মানুষের মাঝে টিকা বিতরণ করতে 4 ধাপে কাজ করবে স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি। প্রথম ধাপে করোনার প্রথম সারির যোদ্ধাদের দেয়া হবে টিকা। এরপর পাবেন 60 বা তদূর্ধ্ব বয়সীরা। দ্বিতীয় ধাপে টিকা দেওয়া হবে শিক্ষা কর্মকর্তা, পরিবহন, পোশাক শ্রমিক সহ বিভিন্ন পেশার মানুষকে। তৃতীয় ধাপে টিকা পাবেন ভাসমান মানুষ সহ যারা পূর্বে টিকা পাননি তারা। সব শেষ ধাপে টিকা দেওয়া হবে শিশু, কিশোর ও শিক্ষার্থী সহ অন্যান্যদের। এই টিকা পাওয়ার জন্য অনলাইনে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছে A2I। তবে বিকল্প পদ্ধতিও থাকবে বলে জানান IDCR এর উপদেষ্টা। প্রতিষ্ঠান ভিত্তিক উদ্যোগ নেওয়া হবে, আর আমাদের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সেই তালিকাটা করবে। তবে এই টিকা বিতরণের ক্ষেত্রে কারিগরি ও জনবল সংকট মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন তিনি। ফ্রিজ ভাড়া করতে হবে, ট্রান্সপোর্ট তো আমাদের দেশে আরো অনেক ট্রাক ভাড়া করতে হবে, সেটা আমাদের সম্পদ প্রয়োজন হবে, আমাদের অনেক শ্রমিক প্রয়োজন হবে, সেটা ভাড়া করতে হবে, এবং অনেক ভলান্টিয়ার প্রয়োজন হবে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের টিকা বিতরণের যে অতীত অভিজ্ঞতা তা অনেকাংশে কাজে আসবে বলে মনে করছেন স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ইউরোপে আরও দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাসের নতুন রূপ। সংক্রমণ ঠেকাতে ব্রিটেনে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি শুরু করেছে ইউরোপের দেশগুলো। যুক্তরাজ্যে করোনা ভাইরাস নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করে দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ কঠোর হচ্ছে সিডনিতে। আগামী 1 সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সৌদি আরব। এদিকে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,71,00,000 আর মোট মৃত্যু হয়েছে প্রায় 17 লাখ মানুষের। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট। লন্ডন এবং এর আশেপাশের অঞ্চলে যে ভাইরাসটির বিস্তার ঘটছে সেটিকে গবেষকরা নিউ ভ্যারিয়েন্ট অর্থাৎ নতুন ধরনের ভাইরাস বলে বর্ণনা করছেন, যা অত্যন্ত দ্রুত গতিতে ছড়ায়। করোনা ভাইরাস মহামারী শুরুর পর থেকে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছিলেন অন্য যে কোনো ভাইরাসের মতো করোনা ভাইরাস মিউটেশনের মাধ্যমে পরিবর্তন হতে পারে। লন্ডন এবং আশেপাশের অঞ্চলে ভাইরাসটি পরিবর্তিত রূপ বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রীও স্বীকার করেছেন সংক্রমণ এখন নিয়ন্ত্রণের বাইরে। সত্যি এটি হতাশাজনক। বড়দিনের আগে কঠিন চ্যালেঞ্জ। এটি এখন আরো দ্রুত ছড়াচ্ছে। এখন একটাই উপায়, সামাজিক যোগাযোগকে সীমাবদ্ধ করা। ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর এখন অনেক দেশ ব্রিটেনের সাথে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করছে। নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ইতালি সহ ইউরোপীয় বিভিন্ন দেশ এরই মধ্যে ব্রিটেনের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই নতুন বৈশিষ্ট্যের করোনা ভাইরাস আরও কয়েকটি দেশেও শনাক্ত হয়েছে। এ নিয়ে তারা ব্রিটিশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ করছে। অস্ট্রেলিয়া সিডনিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ, যার আওতায় বাসাবাড়িতে 10 জনের বেশি এবং অতিথি সেবা কেন্দ্রগুলোতে 300 জনের বেশি সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের কয়েকটি দেশে নতুন করে করোনা ভাইরাস ছড়িয়ে পড়তে শুরু করায় আগামী কয়েক সপ্তাহের জন্য সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ঘোষণা করেছে সৌদি আরব। এদিকে যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে 1414 জন। এছাড়াও ভারতে মোট সংক্রমণ 1,56,000 ছাড়িয়েছে। এছাড়াও বিশ্বে একদিনে প্রাণ হারিয়েছে প্রায় 8,000 মানুষ। মাসুদ রানা, নিউজ 24।
পৌষের শুরুতে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ দেশের 23 জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এই শৈত্যপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়া কুড়িগ্রামের রাজারহাটে 7 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। কয়েকদিন ধরে এখানে তাপমাত্রা কমতে শুরু করেছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত এখানকার জনজীবন। আমরা খুব গরিব মানুষ, আমরা এখনো সাহায্য পাইনি, কোনো কম্বল পাইনি। নদীর ধারের বাড়ি, আমার খোঁজ খবর দেয় না, শীতের কাপড় নেই। হাসপাতালগুলোতেও বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। তবে ঠান্ডাজনিত রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। কুড়িগ্রামে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। মনে করো 200-100 রুজি করলেই ঠান্ডার কোনটা থাকা যায় না। প্রচন্ড শীত এবং ঠান্ডার কারণে মরিচের টাল নষ্ট হইতেছে। শনিবার থেকেই রাজশাহীর উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রোববারও তা অব্যাহত রয়েছে। এখানে রোববার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। একই চিত্র দিনাজপুরেও। প্রচন্ড ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বইছে কনকনে হিমেল হাওয়া। এই শীতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। ঠান্ডা খুব বাড়িয়ে দিয়েছে, কুয়াশা, এই যে হাত পা মোটামুটি বদশা হচ্ছে। আজকের শীত বেশি, তারপর কুয়াশা খুব। তবে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ আরও 2 থেকে 3 দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি ডিসেম্বরের শেষের দিকে আরও একটি মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করতে পারে। রংপুরের শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে এখানকার জনজীবন। শীতের সঙ্গে পাল্লা দিয়ে এখানকার হাসপাতালগুলোতে বেড়েছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত রোগীর সংখ্যা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গতি বাড়লেও বাড়েনি নিরাপত্তা। যত্রতত্র অরক্ষিত অবৈধ ক্রসিংয়ে বাড়ছে রেল দুর্ঘটনা, ঝরছে প্রাণ। রেলের সীমাবদ্ধতা মানলেও নিরুপায় মন্ত্রী দুষছেন মানুষের অসচেতনতাকে, দিচ্ছেন পরিস্থিতি পরিবর্তনের আশ্বাস। কিন্তু মাধ্যাতা আমলের রেল ব্যবস্থাপনায় দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। প্রয়োজন রেল পরিচালনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার আর দক্ষ জনবল, বলছেন বিশেষজ্ঞরা। সজল দাসের রিপোর্ট। আসছে ট্রেন, নামছে ব্যারিকেড, বাধা পেরিয়ে রাস্তা জয় করার চেষ্টাও বেড়েছে কয়েক গুণ। জানেন ঝুঁকিপূর্ণ, কিন্তু মানেন না। আমরা সিগন্যাল দেই, বাসি ফু দেই, তাছে ফ্ল্যাগ মারি, তারা সিগন্যাল মারে না। আমাদের তাড়া আছে, আমরা ট্রেনের আগে যাব। ঝুঁকিপূর্ণ, সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। অনেকে মনে করেন বুঝে না, রেল লাইনে দাঁড়ায় থাকে। ট্রেন এসেছে, বারবার নামাইতেছে, মানুষ এভাবে সিগন্যাল মানে না। রেল লাইনে দাঁড়িয়েই যাত্রী তোলার প্রতিযোগিতা কিংবা ব্যারিকেড পেরিয়ে ঝুঁকিপূর্ণ পারাপার, শত দুর্ঘটনায়ও থামেনি এই চিত্র। বেড়েছে রেলের গতি, কিন্তু সেই সাথে বেড়েছে দুর্ঘটনাও, বাড়ছে প্রাণহানি রেল দুর্ঘটনায়। এই রেল দুর্ঘটনাগুলো কেন ঘটছে? দুর্ঘটনা বিবেচনায় নিয়ে এই দুর্ঘটনা কমিয়ে আনতে আমরা কি কোনো ব্যবস্থা নিচ্ছি? প্রাযুক্তিক সীমাবদ্ধতা দুর্ঘটনা প্রবণ করছে দেশের রেল যোগাযোগকে। এক্ষেত্রে অটোমেশনের কোনো বিকল্প নেই বলে মত বিশেষজ্ঞের। লেভেল ক্রসিং এর ক্ষেত্রে স্বয়ংক্রিয় সিস্টেমে চলে যেতে হবে। আদারওয়াইজ যে আমরা হিউম্যান এরর দেখতে পাচ্ছি, এই হিউম্যান এরর কিন্তু থাকবে। এবং প্রতি বছর আপনি যেভাবে বলছেন যে আমাদের লেভেল ক্রসিং এ দুর্ঘটনার পরিমাণ বেড়ে যাচ্ছে, এটাকে কিন্তু আমরা কোনোভাবেই ঠেকাতে পারবো না। নানা সীমাবদ্ধতার কথা বলছেন রেলমন্ত্রী। তবে মানুষ সচেতন না হলে দুর্ঘটনা কমানো সম্ভব নয় বলেও মত তার। একজন গেটম্যান গেট বন্ধ করেনি, তার ত্রুটিটা আমরা বুঝতে পারলাম যে সে ডিউটি করেনি, কিংবা ঘুমায়ছিল, কিংবা সে তার ডিউটি ফাঁকি দিয়েছে, গেট বন্ধ করেনি। কিন্তু যে জেগে থাকলো, যে নিজের গাড়িটা চালায় যাচ্ছে, যে আমি চলাচল করতেছি, এখানে একজন ড্রাইভার আছে, একজন অ্যাসিস্ট্যান্ট আছে এবং গিয়ে হচ্ছে গাড়ি চালাচ্ছে, তার সচেতনতা থাকবে না। রেলওয়ে পুলিশের হিসেব মতে গত 2 বছরে রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা 700, আহত ও পঙ্গু হয়েছেন আরও 6 শতাধিক। বেসরকারি হিসেবে যা আরও বেশি। সজল দাস, নিউজ 24, ঢাকা। সময় একটা বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও এক বেশাক্ত দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। পায়রা নদীর অব্যাহত ভাঙনে হুমকির মুখে পড়েছে বরগুনার তালতলী উপজেলার শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত।
পাশেই নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামো নির্মাণে বারবার বালু উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। ভাঙনের কবল থেকে সৈকত রক্ষা ও এর সৌন্দর্য বর্ধনে নানা উদ্যোগের কথা জানিয়েছে জেলা প্রশাসক। সুমন শিকদারের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। একদিকে বঙ্গোপসাগরের সীমাহীন জলরাশি, আরেকদিকে স্নিগ্ধ ঝাউবন, অন্যদিকে খরস্রোতা পায়রা ও বিষখালীর অবারিত জলমোহনা। নৈসর্গিক সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য যেন অনন্য এক ইন্দ্রজালে আটকে দেয় দর্শনার্থীদের। তাই ভ্রমণ পিপাসুদের কাছে অল্পদিনেই জনপ্রিয় হয়ে ওঠে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত। সাম্প্রতিক সময়ে অব্যাহত ভাঙনে বিলীন হতে বসেছে সৈকতটি। স্থানীয়দের অভিযোগ, নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়নে বারবার বালু উত্তোলনের কারণে পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক হারে ভাঙন দেখা দিয়েছে, যার প্রভাব পড়েছে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতেও। হাজারো গাছ নষ্ট হয়ে যাচ্ছে শুধু ওই বালি তোলার কারণে। সরকার যদি এটাকে টিকেই রাখে, অনেক পর্যটন আসবে। ভাঙনে বিপর্যস্ত সৈকত ও ঝাউবনের বর্তমান অবস্থা দেখে হতাশ দর্শনার্থীরা। সেই সঙ্গে সৈকতে গড়ে তোলা অবকাঠামোর ক্ষতি হওয়ায় বিপাকে পড়েছে কয়েকশো ব্যবসায়ী। পর্যটকের লোক আসছে, কোনো শান্তি নাই। এখানে দোকান ছিল, তো দোকান অনেক নদীর ভিতরে চলে গেছে। এখন বালু উত্তোলনের কারণে ভাঙনের বিষয়ে জানতে চাইলে তাপবিদ্যুৎ কেন্দ্রের কোনো কর্মকর্তাই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ সহ নানা পদক্ষেপের মাধ্যমে শুভ সন্ধ্যা সৈকতকে রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সেখানে 102 কোটি টাকার একটা মহাপরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভাঙন রোধ করা যায় এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা ওয়াকওয়ে নির্মাণ করছি। চীনা কোম্পানি আইসোটেক ও বরিশাল ইলেকট্রনিক পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ উদ্যোগে তালতলির অঙ্কুজানপাড়া গ্রামে নির্মিত হচ্ছে 350 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নওগাঁয় ঘর দেওয়ার নামে কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেওয়ার নাম করে প্রায় 300 জনের কাছ থেকে 40 থেকে 50 হাজার টাকা করে নিয়েছেন কালীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার। 2 বছর পার হলেও এখনো ঘর না পেয়ে হতাশ হতদরিদ্ররা। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর রানীনগর উপজেলার 33টি গ্রাম নিয়ে গঠিত 6 নম্বর কালীগ্রাম ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়ন পরিষদে প্রধানমন্ত্রীর উপহার পাকা ঘর দেওয়ার নাম করে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু ও মেম্বাররা। ভুক্তভোগীদের অভিযোগ, এসব ঘর বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও প্রায় 300 জনের কাছ থেকে 40 থেকে 45 হাজার টাকা করে নিয়েছেন চেয়ারম্যান ও মেম্বাররা। 2 বছর পেরিয়ে গেলেও এখনো দৃশ্যমান নয় এসব ঘর। এ ঘটনায় জড়িতদের বিচার ও টাকা ফেরত চান তারা। আমি এনাম পরে কাজ কাম করে খাই, আমার কানা ঘরের আশা করেছিলাম, ঘর দিতে চাইছিল, আমার টাকা 30 হাজার টাকা নেই। বাবলু চেয়ারম্যানকে আমি 40 হাজার টাকা দিয়েছি। 34 মাস হলে 2 বছর হবে, আজ পর্যন্ত কোনো ঘরও দেওয়ার কথা নেই, কোনো টাকা দেওয়ারও কথা নেই। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জনপ্রতিনিধিরা। এই ঘরের ব্যাপারে আমি কোনো লোকের কাছ থেকে টাকাও নিইনি এবং কাউকে আমি এই ব্যাপারে কোনো টাকাও দিই। কতিপয় লোকের কাছে টাকা নিয়ে ঘর দেওয়ার কত করে টাকা নেওয়ার কথা প্রশ্ন আসছে, কিন্তু এটা আমি জানি না। তবে ঘরের অনেক লিস্ট পাঠানো আছে সরকারিভাবে বা বিভিন্নভাবে পাঠানো আছে, সেটা হয়তো বা হবে। তবে এরই মধ্যে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা, আর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্টরা। ঘর করার নাম করে তাদের কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নিয়েছে, সেখানে স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে। তো সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কার্যক্রম চলমান আছে। এ ঘটনায় এরই মধ্যে 3 সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার পৌর নির্বাচনের সংবাদ। দর্শক, পৌরসভা নির্বাচনের খবর জানাতে ধামরাই থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, ধামরাই পৌরসভা নির্বাচন নিয়ে সাধারণ মানুষ কি বলছেন, তাদের ভাবনা কি? ধন্যবাদ আরিফা। এই মুহূর্তে রয়েছি ধামরাই পৌরসভায়। ধামরাই পৌরসভায় কিন্তু আপনারা জানেন যে আগামী 28শে ডিসেম্বরে কিন্তু নির্বাচিত হবে এবং ভোট গ্রহণ হবে। সেই দিন কিন্তু আপনারা জানেন যে এখন
তাদের প্রিয় প্রার্থীরা আসলে তাদের যে ভোটার রয়েছে তাদের কাছে যাচ্ছে এবং তাদের কাছে ভোটের জন্য যাচ্ছে। আমি একটু সরাসরি আপনার কাছে একটু আমরা কথা বলবো যে এখানে বিএনপি যে ধানের শীষ প্রতীক নিয়ে যে লড়াই করছেন দেওয়ান নাজিমউদ্দিন মঞ্জু, তিনি রয়েছেন আমার সঙ্গে, আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। তারা তো এখানে রয়েছে এবং এই মুহূর্তে আপনি দেখছেন যে তিনি ভোটারদেরকে আসলে পোস্টার এবং লিফলেট দিচ্ছে। আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। এই যে আপনি এসেছেন, সামনে যে 28শে ডিসেম্বরে যে ভোট অনুষ্ঠিত হচ্ছে সেইখানে ভোটারদের নতুন কোনো মেসেজ রয়েছে কিনা আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমি ধামরাই পৌরসভার আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী। আমি ইতিপূর্বে 2বার মেয়র ছিলাম এই পৌরসভার। আমি বর্তমানে বিভিন্ন এলাকায় যেতেছি, আমাকে নৌকা পত্রিকারা তার কর্মীরা আমাকে বিভিন্নভাবে হয়রানি করতেছে, বাধা দিতেছে। আমার মহিলা কর্মীদের কাছ থেকে হ্যান্ডবিল কেড়ে নিয়ে যাচ্ছে, আমাকে ঢুকতে দিতেছে না এলাকায়, আমার মাইক কেড়ে নিয়ে যাচ্ছে, আমার পোস্টার ছিঁড়ে ফেলতেছে। এইভাবে আমি প্রচার করতে পারতেছি না। আপনি কি লিখিত কোনো অভিযোগ দিয়েছেন? লিখিত অভিযোগ আমি দিয়েছি, কোনো কাজ হইতেছে না। নির্বাচন কমিশনের সঙ্গে আপনি কথা বলেছেন কিনা? তারা কি বলে? প্রধান নির্বাচন অফিসারে আমি দরখাস্ত করছি, কপি দিয়েছি, কিন্তু কোনো সদ উত্তর পাইতেছি না। সামনে যে ভোট, সেই ভোট আসলে নিরপেক্ষ হবে কিনা কি মনে হচ্ছে? 19 তারিখে মত বিনিময় সভায় মাননীয় পুলিশ সুপার, জেলা প্রশাসক, এএসপি সার্কেল এবং ওসি ধামরা ইএনউ সাহেব যেভাবে বক্তব্য রাখছেন, যদি এই বক্তব্য সঠিক হয়, যদি নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমি ইনশাল্লাহ শতকরা 90টা ভোট পাবো ইনশাল্লাহ। ধানের শেষের প্রার্থী শতকরা 10টা ভোট পাবে না ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন যে সেখানে এবার 43,000 ভোট হয়েছে এবং ধামরাইতে তার মধ্যে কিন্তু বেশিরভাগই ভোট রয়েছে নারী ভোটার এবং তারা যাতে ভোট দিতে পারে, সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু এখানকার যারা তরুণ ভোটার বা সুশীল সমাজ বা অন্য যারা যেসব ভোটার রয়েছে তারা ভোট দিবে এবং এই প্রথম ধামরাইতে কিন্তু এবিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। এই ছিল আরিফা আমার কাছে ধামরাই থেকে নির্বাচনের পৌর নির্বাচনের সর্বশেষ খবর। চলে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে আরিফা। নাজমুল, আপনাকে অনেক ধন্যবাদ। ধামরাই থেকে পৌরসভা নির্বাচনের খবর জানাচ্ছিলেন নাজমুল হুদা। নিচে একটি বিরতি, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সকাল 10টার সংবাদ। এবারে ফিরে দেখা 2020। দেখতে দেখতে করোনা ভাইরাসকে সঙ্গে নিয়ে পেরিয়ে গেল 2020। সিংহভাগ মানুষেরই অর্ধেক বছর কেটেছে সংক্রমণের আতঙ্কে, লকডাউনে, গৃহবন্দী থেকে। মহামারী কেড়ে নিয়েছে লাখ লাখ প্রাণ। যদিও এরই মধ্যে আবিষ্কার হয়েছে কোভিড-19 ভ্যাকসিন, আনুষ্ঠানিকভাবে অনেক দেশই শুরু করেছে টিকাদান, তবুও এখনও আয়ত্তে আসেনি মরণঘাতী এই ভাইরাস। নতুন বছরে কোন দিকে মোড় নেয় পরিস্থিতি, আদৌ ভ্যাকসিন দিয়ে ঠেকানো সম্ভব কিনা এই প্রাণঘাতী রোগকে, সেদিকেই এখন লক্ষ্য সবার। নিবিড় আমিন জানাচ্ছেন বিস্তারিত। শেষ পর্যন্ত যে এমন ভয়ঙ্কর আকার নেবে পরিস্থিতি, তা বছরের শুরুতে কেউ ভাবতেই পারেনি। চীনের হুবেই প্রদেশে প্রথম হদিশ মিলল এক অজ্ঞাত ভাইরাসের। মাত্র 2 মাসের মধ্যেই সারা বিশ্বে ছড়িয়ে পড়ল নিউমোনিয়ার মতো করোনা ভাইরাস। সংক্রমণে লাগাম টানতে মার্চ থেকে দেশে দেশে জারি হয়েছিল লকডাউন। তবুও পুরোপুরি আয়ত্ত এলো না মহামারী। পরবর্তীতে অর্থনীতির চাকাকে সচল রাখতে বাধ্য হয়ে জুন জুলাইয়ের দিকে বহু দেশই শিথিল করে লকডাউন। সেপ্টেম্বর অক্টোবরের দিকে প্রকোপ কিছুটা কমলেও নভেম্বর থেকেই পুনরায় শুরু হয়েছে সংক্রমণের দ্বিতীয় ঢেউ। মহামারীতে বহু ঘটনার মধ্যে অন্যতম ছিল হজের আনুষ্ঠানিকতা নিয়ে দোটানা। ওমরাহ পালন বন্ধ করে দিলেও পরে শুধুমাত্র মক্কার বাসিন্দাদের নিয়ে সীমিত পরিসরে পালিত হয় হজ। এছাড়া অনেকটাই কমে গেছে জনসমাগম। বর্তমানে বিভিন্ন সভা অনুষ্ঠিত হচ্ছে অনলাইনে ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে। জাতিসংঘের অধিবেশন থেকে শুরু করে টেলিভিশন মিডিয়ার সাক্ষাৎকার সবই হচ্ছে ভার্চুয়ালে। মহামারীর এই তাণ্ডবে বসে থাকেননি বিজ্ঞানীরা। এরই মধ্যে আবিষ্কার হয়ে গেছে একাধিক টিকা।
প্রথম সফল উদ্ভাবক হিসেবে অনুমোদন পেয়ে ইউরোপ ও যুক্তরাষ্ট্র সহ আরও বেশ কয়েকটি দেশে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ফাইজার বায়োএনটেকের টিকাদান কর্মসূচি। আরও রয়েছে মার্কিন কোম্পানি মডার্না, রাশিয়ার স্পুটনিক 5, চীনের সিনোভ্যাক ও যুক্তরাজ্যের অ্যাস্ট্রাজেনেকার মতো কার্যকরী টিকা, যার সিংহভাগই করোনা দমনে 95% কার্যকর বলে দাবি করে। তবে ভ্যাকসিন প্রয়োগ শুরু হলেও বিশ্বজুড়ে থামেনি সংক্রমণ। ডিসেম্বরেই একদিনে করোনায় রেকর্ড সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু দেখেছে বিশ্ব। বহু দেশই পুনরায় হাঁটা শুরু করেছে লকডাউনের পথে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপাল সরকার সংখ্যাগরিষ্ঠতা হারানোয় কেপি শর্মা ওলির সুপারিশের পর পার্লামেন্ট ভেঙে দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। একই সঙ্গে মন্ত্রীগোষ্ঠীর প্রস্তাব মতো জাতীয় নির্বাচনের দিন ঘোষণা করে দেন প্রেসিডেন্ট। আগামী বছর 30 এপ্রিল এবং 10 মে ভোট অনুষ্ঠিত হবে। দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির অভ্যন্তরীণ বিরোধীর জের ধরে রবিবার জরুরি বৈঠকের পর সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। নেপালের প্রেসিডেন্ট কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সংসদ ভেঙে দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভান্ডারী। প্রবল শীতে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত। তাপমাত্রা নেমেছে 3 ডিগ্রির নিচে। চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে কম তাপমাত্রা দেখা গেছে দেশটিতে। শৈত্যপ্রবাহ জারি রয়েছে রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। আর তুষার ঝড়ে নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বড়দিনের উৎসবে ধরেছে ফিকে রং। এদিকে ফিজিতে সাইক্লোন ইয়াসার তাণ্ডবে 4 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত রিপোর্টে। করোনা ভাইরাসের সাথে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত দিল্লির জনজীবন। কয়দিন থেকেই তাপমাত্রা কমতে থাকলেও রোববার দিল্লিতে তাপমাত্রা নেমে আসে 3.4 ডিগ্রিতে। শনিবার ছিল 4.9। সকাল থেকে বিভিন্ন শহরে যান চলাচল ছিল কম। ঘন কুয়াশা থাকায় প্রভাব পড়েছে ট্রেন এবং বিমান চলাচলেও। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিম হিমালয়ে তুষারপাত শুরু হওয়ার পর থেকেই কমতে শুরু করেছে দিল্লির তাপমাত্রা। আমাদের ট্রেনটি কখন আসবে তা জানা নেই। এত শীত, সাথে ঘন কুয়াশা, স্টেশনে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। দার্জিলিংয়ে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 3 ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.5 ডিগ্রি। দিল্লি ছাড়াও ঠান্ডায় কাঁপছে উত্তর ভারত। শৈত্যপ্রবাহ জারি রয়েছে রাজস্থান, পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশও। এই রাজ্যগুলিতে অনেক জায়গায় তাপমাত্রা 1 ডিগ্রি নিচেও নেমে যায়। এদিকে কয়েকদিনের তুষারঝড়ে নাজেহাল নিউ ইয়র্ক সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। যুক্তরাষ্ট্রে বড়দিনকে সামনে রেখে এ সময় সাধারণত কেনাকাটায় ব্যস্ত থাকেন মার্কিনীরা। ঘর বাড়িতে থাকতো রঙিন আলোর সাজ। তবে এবার যেন ব্যস্ত হয়ে উঠেছে তুষারঝড়ের স্তূপ সরানোর কাজে। বড়দিনের উৎসব যেন সাদা বরফে ঢাকা। আমি জানি না সবকিছু কবে ঠিক হবে, তবে আমি চাই বড়দিনের আগে যেন সব ধুয়ে মুছে যায়। এদিকে ফিজিতে সাইক্লোন ইয়াসার তাণ্ডবের পর ক্ষয়ক্ষতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।